খামেন, খামেন, জাগ্রত হও। তুমি আবার জাগ্রত হও খামেন, খামেন। কে এই খামেন? এই অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বরী বা কার? জানতে হলে এখন শুনুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভুতুড়ে রহস্য গল্প খামেনের মমি। খামেনের মমি। ইউরোপ থেকে বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীলনদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলুম। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজাগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীলনদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল, তা ভাবলে রহস্য বলে মনে হয়। আজ যাদের মিশরী বলে ডাকা হয়, তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখলুম। মনটা কেমন উদাস হয়ে গেল। কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলুম। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলে, তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি। সেকালকার নানান জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতিক। মমি কাকে বলে সকলেরই সেটা বোধহয় জানা আছে। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না। শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না। কবরের ভিতরে সেই অক্ষত দেহগুলোকে তারা রেখে দিত। চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এই রকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহেরই নাম মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমন অসংখ্য মমি পাওয়া গিয়েছে। পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এমন মমি আজও দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও একটি মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। অনেক দিন থেকে আমারও একটা মমি কেনার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম, তার ভিতরে কিছু নতুনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি। 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না। দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলুম। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম। অতীত ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস নিয়ে আমার বৈঠকখানাটি সাজানো। তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলুম। মা তো রেগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি ছি, গৃহস্থের বাড়িতে কোন দেশের কোন জাতের
একটা শুকনো পচা মোড়া এনে রাখা সংসারের অকল্যাণ হবে যে রে। অনেক বন্ধু বিদ্রোহ প্রকাশ করলে, কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানাতে ঢুকতে রাজি হতেন না। আমি কিন্তু সমান অটল। সকলকে বোঝাতে লাগলুম, কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই বিংশ শতাব্দীতে সে কাউকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক যাবার পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। যখন মমিটা কিনেছিলুম, তখন এই বামন মূর্তির 2 চোখ ছিল বন্ধ। কিন্তু আজকাল দেখছি এই 2 চোখ ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণভাবে চোখ মেলে তাকালো। যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই, তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমার মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষে আমাকে বুঝিয়ে দিলে, জলবায়ুর পরিবর্তনের জন্যই এই ব্যাপারটা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনে দরজা জানালার কাঠ যেমন ফাঁকা হয়ে যায়, এও তেমনি আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা গেল বটে, কিন্তু দিন কয়েক পরে আরো এক আশ্চর্য কাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়েই শুনলুম বাইরের ঘর থেকে কিসের একটা শব্দ আসছে, যেন কেউ কোনো আলমারির কাঁচের উপরে ঘন ঘন করাঘাত করছে। বৈঠকখানায় চোর টোর ঢুকলো নাকি? ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসলুম। সঙ্গে সঙ্গে রাত্রি স্তব্ধতা ভেঙে আরো জোরে একটা শব্দ হলো, ঝনঝন করে, যেন একরাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলুম না। চোর ধরবার জন্যে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম। তাড়াতাড়ি আলো জেলে চোর টোর কিছুই দেখতে পেলাম না, কেবল গ্লাস কেসটা ভাঙা এবং বামনের মমিটা ঘরের মেঝের উপরে উপুড় হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলুম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলাম যে হয়তো কোনো গতিকে মমিটা টলে কাঁচের উপর এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপারটা ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটিকে তার ভিতরে আবার রেখে দিলুম। কাউকে ব্যাপারটা জানানো দরকার বলে মনে করলুম না। যদি বলি হাজার হাজার বছরের পুরানো মমি আমার গ্লাস কেস ভেঙে পালানোর চেষ্টা করেছে, তাহলে লোকে আমাকে হয়তো পাগলের ওষুধ খেতে বলবে। শরীরটা সেদিন ভালো ছিল না। সন্ধ্যার সময় রাতের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলুম। হঠাৎ দারোয়ান এসে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিলে। তাতে লেখা রয়েছে এমিন পাশা, কায়রো। বিস্মিত হলুম। ইজিপ্টের রাজধানী কায়রো। সেখানকার কাউকে আমি চিনি না। কে কে এই এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যাই হোক, দারোয়ানকে বললুম তাকে ভিতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় প্রায় 6.5 ফুট উঁচু, তার উপরে একটা ফেজ টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। তার দেহ রীতিমতো শীর্ণ, একটা কমফোর্টার দিয়ে প্রায় সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের। আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, যার বাংলা অর্থ এই রকম, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর
যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললুম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা, আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আমি সবিস্ময়ে বললুম, আমার এত সম্মানের কারণ কি? এমিন পাশা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছেই আছে। খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগা বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললুম, কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি। এমিন পাশা পকেট থেকে একতারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললুম, মমিটা বেচবো বলে তো আমি কিনিনি, টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা তার দুই কনুই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমন ভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপরে আপনার কোনো দাবি নেই। আমি হেসে বললুম, টাকা দিয়ে কিনেও ওর উপরে যদি আমার দাবি না থাকে, তবে দাবি আছে কার? অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন, মিস্টার সেন, ওই মমির উপরে কোনো মানুষেরই দাবি নেই। মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয়, ওসিরিস তাকে গ্রহণ করেছেন। আমি হেসে বললুম, ওসিরিস? সে তো সেকেলে রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপরে সিধে হয়ে বসে কঠিন কর্কশ স্বরে বললেন, না, রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারুরই মানুষের মৃতদেহের উপরে কোনো অধিকার নেই। আমি অবহেলা ভরে বললুম, বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবে সেদিন আমি খামেনের মমিটাকে ফিরিয়ে দেব। এমিন পাশা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, নির্বোধ মানুষ, তাই নাকি? বলেই তিনি এক টানে তার মুখের কম্পুটার ও মাথার টুপিটা খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত এবং অসম্ভব দৃশ্য দেখল। এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরানো, অত্যন্ত বিশুষ্ক একটি নরদেহ, অর্থাৎ ভীষণ ভয়ঙ্কর একটা মমির মুখ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে এবং চিবুক থেকে তেমনি রুক্ষ শস্যগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে। এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং সেই সময়ে আমি এক অদ্ভুত, বিভৎস ও অমানুষিক কণ্ঠস্বর শুনতে পেলুম, খামেন, খামেন, খামেন,
জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও খামেন, খামেন। যখন আমার জ্ঞান হলো, দেখলুম আমি সোফার উপরে শুয়ে রয়েছি, আর মাথার কাছে বসে মা আমার মুখে জলের ঝাপটা দিচ্ছেন। সব কথা আমার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলুম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল বাবা? এখানে অত গোলমাল হচ্ছিলই বা কেন? আর ওই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভিতরে বামনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি ফিরে গেলুম। মা, এখানে এসে তুমি কাউকে দেখতে পেয়েছ? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলুম। তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশা বা সেই মমির কোনো পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝেই শুধু কুড়িয়ে পেলাম এমিন পাশার সেই টুপি, চশমা, কম্পিউটার জামা, ইজের ও এক জোড়া জুতো।